আমি আসবো পরবর্তী এখানে শুভন সুন্দর রয়েছেন, সমজিৎ স্যার রয়েছেন, মণিশঙ্কর বাবু রয়েছেন। তার আগে আরো কিছু ছবি দেখিনি, যে ছবি আসছে পরবর্তী ছবি পরপর একদম যেগুলো একের পর এক স্রোতের মতো ব্রেকিং নিউজ এসছে, সেরকম স্রোতের মতো ব্যাক টু ব্যাক কিছু ছবি দেখাবো, দেখে আবারও প্রশ্ন করবো। এই বাংলাদেশে 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনকার ছবি নয়, এর আগের ছবি। এই যে ছবি দেখাচ্ছে এটা শেখ কামালের ছবি, শেখ কামাল ছাত্রাবাস। ঢাকায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা ছেলে কামাল শেখ, তার নামে একটা ছাত্রাবাস করা হয়েছিল। আমি একটু অডিওটাও আপ করতে বলবো। দেখুন কিরকম খুঁচিয়ে খুঁচিয়ে শহীদ শেখ কামাল ওইটুকুতে খুশিয়ে দেওয়া হলো, অথচ ঘটনাচক্রে শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধতেই শহীদ হন মুজিবুর পুত্র শেখ কামাল। এত ঘৃণা থাকতে পারে, এত বিদ্বেষ থাকতে পারে, ভেঙে ভেঙে হাতুড়ি ছিনি নিয়ে প্রতিটা জায়গা থেকে সেগুলোকে, সমস্ত স্মৃতি সব জায়গা থেকে নামটুকু পর্যন্ত সরানো হচ্ছে। মূর্তি নাকি সংস্কৃতিতে নেই, আমি জানি না কোন সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে নাকি মূর্তি রাখা যায় না, কোন সংস্কৃতি যে সংস্কৃতিতে বই রাখা যায় না, বীণা রাখা যায় না, গিটার রাখা যায় না, কোন সংস্কৃতি? সংগ্রহশালা, একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়। সেই মিউজিয়ামের আগের ছবি আমাদের কাছে এসেছে, আর যখন মিউজিয়াম দাও দাও করে জ্বলছে তার ছবি আমাদের কাছে এসেছে। কেন আমি অমূলক ভয় আমার নয়, কেন প্রশ্নগুলো তুলছি, একটু পিছিয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবীন্দ্রনাথের ছবি, যেটা ঘটনাচক্রে এবছরের নয়, এই অশান্তির মধ্যে নয়, 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের মাথা উধাও হয়ে গিয়েছিল। খানিক দূরে সেহেরাবর্তী উদ্যানের এক কোণে জঞ্জালের মধ্যে পড়েছিল মূর্তিটা। জানা যায় যে সেই সময় নাকি প্রতিবাদ করার জন্য, প্রতীকে প্রতিবাদ করার জন্য একটা মূর্তি বানিয়ে তার মুখে সেলোটেপ দিয়ে হাতে বইয়ের ওপরে সেখানে একটা ছুরি চিপকে দিয়ে তারা নাকি প্রতিবাদ করছিলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কিন্তু তারপর তার সেই ভাঙা মাথাটা উদ্ধার হয়, মূর্তির মাথাটা উদ্ধার হয় এক জঞ্জালের মধ্যে থেকে। পুরনো ছবি, আমি আবারও বলছি, নতুন করে এটাকে ভাইরাল করে কিছু প্রমাণ করার নেই, কিন্তু প্রশ্ন এক জায়গায় থাকে, যারা এই কাজ আগে করেছে সরকার পরিবর্তনের পরে, এই যে স্বাধীনতার নমুনা আমরা দেখছি, এরপরে সত্যি সত্যি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটা একদিন শুনবো না তো? জাতীয় সঙ্গীত বয়কট হয়ে গেছে, আর রবীন্দ্রনাথ মানি না, আর আমাদের জাতীয় সঙ্গীত এক থাকবে না, এমন শুনতে হবে না তো? আমি প্রশ্নগুলো নিয়ে আসবো। শোভন সুন্দর এবং মণিশঙ্কর বাবু আছেন আমার কাছে, কি বলবেন শোভন? আমার কথা হচ্ছে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, মানে সেই দিনটাও কিন্তু মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল মেডিকেল কলেজ অবধি। সেখানেও ছাত্র আন্দোলনের একটা বড় ছাত্রদের ভূমিকা ছিল। তো এইখানে যে এই যে ছাত্র আন্দোলন, সেই যে ছাত্র আন্দোলন 52 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন করলো, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সারা বিশ্বে প্রচারিত হলো, এবং আমাদের বাংলা ভাষা ও দেশে যেটা একটা জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলো, সেই ছাত্র আন্দোলন কিভাবে দিশাহীন হয়ে পড়ল। এই দিশাহীন হয়ে এই যে মূর্তি ভাঙা মানে বিশেষ করে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এটা তো সারা পৃথিবীর কেউই, মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই সেটাকে মেনে নেবে না। এই দিশাহীনতা কেন? ছাত্র আন্দোলন তো আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গায়, তিয়েনানমেন স্কোয়ার থেকে শুরু করে আমাদের ফরাসি বিপ্লবের সময়ও দেখে এসেছি, তারপরেও এই 69 সালেও তো আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে, এবং তার আগেও 2018 সালে এই কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন হয়েছে, এবং তাতে তো সরকার, ছাত্ররা কখনো বই পড়াতে পারে না, ছাত্ররা গিটার বিনা এগুলো পড়াতে পারে না, এগুলো হতে পারে না তো। মানে এটা তো আমাদের ভাষার সংকট। এই যে যেখানে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, জলের গান, আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এখন বিএনপি জামাত পুরোপুরি সক্রিয় হয়েছে, আজকে সবথেকে বড় সমাবেশ বিএনপি করেছে এত বছর বাদে। তাহলে অতএব এই যারা ক্ষমতা দখল করে নিল, ছাত্রদের লাশের সারিতে চেপে, আমি আবারও একই কথা বলতে বাধ্য হচ্ছি, ছাত্রদেরকে সামনে রেখে ছাত্রদের লাশের ওপর দিয়ে রথ চালিয়ে যারা ক্ষমতা দখল করে নিল, এই নতুন বাংলাদেশে মনে হচ্ছে আর শিল্প, সাহিত্য, বই, কবিতা এগুলো চর্চা হতে পারবে? মনে হচ্ছে চর্চা শুধু নয়, বাংলা ভাষাটাই থাকবে কিনা সেটা নিয়েই তো একটা সংকট হচ্ছে। অথচ যে ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল এক সময়, হ্যাঁ, সেই যে আন্দোলন, সেই আন্দোলনে কত রফিক, বরকত, সালাম, জব্বার তাদের, এবং তার পরবর্তীকালে তার একদিন পরে শফিউল থেকে শুরু করে আরও 3 জন মারা যায়। এই যে আন্দোলন হয়েছিল, এবং সেটা 1999 সালে, যেটা আমাদের বাংলা ভাষাকে মানে জাতীয় ওই 21শে ফেব্রুয়ারিটা মাতৃভাষা দিবস হিসেবে যেটা প্রথম
যেটা ইউনেস্কো যেটা করে ঘোষণা করে, এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটাই তো চিনতো বাংলাদেশে, একদম সারা পৃথিবীর লোক এই সংস্কৃতিটাতেই জানতো। সেই সংস্কৃতির এই রকম অবস্থা এত দিশাহীন হয়ে পড়লো কেন এই আন্দোলন, আমি বুঝতে পারছি না। আমি আসবো, তবে তার আগে আমি আরেকটা বলি, এই যে রবীন্দ্রনাথের নিয়ে কথা বলছিলাম, একটা প্রাসঙ্গিক খুব পোস্ট না সামনে আনলেই নয়। আমি মণিশঙ্কর এবং সঞ্জিত স্যারের কাছে আসার আগে বলি, বাংলাদেশের রবীন্দ্র বিদ্বেষ নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গীত শিল্পী মইনুল আইসান নোবেল বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতকে প্যারোডি করা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন। আমি কেন বলছি, আশঙ্কা রয়েছে কোথাও যে দেশটার এবার জাতীয় সঙ্গীতটাই বদলে যাবে কিনা। দেখাবো একবার কি লেখা ছিল সেই ফেসবুক পোস্টে। আবারও বলি পুরনো পোস্ট, কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে পুরনো জিনিসই। আপনারা যারা ভাবছেন যে কেন পুরনো জিনিস ভাইরাল করা হচ্ছে, কারণ আপনারাও বুঝুন, ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে। কে লিখেছিলেন নোবেল ফেসবুক পোস্টে? লিখেছিলেন রবীন্দ্রনাথ নজরুল তো আর নবী নন কিংবা কোনো দেবতা নন যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যায় নাই, তারে নিয়ে এদেশে চর্চা হয়, এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাকে নিয়ে যে চর্চা হচ্ছে এটাই অনেক, এটা বলতে চাইছেন তার ভাষায়। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায়, সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক। এই হচ্ছে সেই সময়কার মানসিকতা। কয়েক বছরের 19-20 পুরনো। আমার আবারও একই প্রশ্ন, এখন যারা ক্ষমতা দখল করছে বা এখন যে উল্লাস দেখছি আমরা, জল্লাদের উল্লাস মঞ্চের রূপ দেখতে পাচ্ছি আমরা, কি নিশ্চয়তা রয়েছে? এটা সংস্কৃতি বলে মনে হচ্ছে না। সেই সময় নোবেলকে নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু আমি জানি না যে এই পরিবর্তিত পরিস্থিতিতে এরকম আরো অনেক নোবেল আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে কিনা, কি বলবেন মণিশঙ্কর দা? না দেখুন, আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছে। আমরা যারা একটু আধটু সঙ্গীত চর্চা করি তাদের কাছে এই দিনটা একটা ভারাক্রান্ত। আমার 12 বছর পর আমি স্টুডিওতে শোভন সুন্দরকে দেখে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। কারণ কি, রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি উপলক্ষে যখন সারা বিশ্বের প্রতিটি দেশে এক একটা করে টিম পাঠানো হচ্ছে, সেই একটা টিমের মধ্যে আমি শোভন সুন্দর ছিলাম। বাংলাদেশে গিয়েই প্রোগ্রামটা করেছিলাম গুলশানে, আমরা এক রুমেই সম্ভবত ছিলাম। ফলে তখন যখন আমরা ওখানে প্রোগ্রাম করছি এবং মানুষজনের সঙ্গে কথা বলছি, বিশ্বাস করুন আজকের দিনটা ভাবতেই পারিনি যে বাংলাদেশের মানুষজন এইরকম একটা ঘটনা ঘটাতে পারে। তাদের আতিথেয়তা, তাদের মানে বাচনভঙ্গি। এবং এই শ্রাবণ মাসে একটা রবীন্দ্রনাথের গান আমার খুব মনে পড়ে যায়, যেখানে হাসি কান্না দুটোকে মিশিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। সেই গানটা আমি 2 লাইন একটা গাইছি আর কি। হাসির কানায় কানায় ভরা নয়নের জল তুই কি এনেছিস বল আজ শ্রাবণের পূর্ণিমাতে। তো রবীন্দ্রনাথকে আমরা ভাবি যে একটা পাসপোর্ট, মানে এই পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, রবীন্দ্রনাথ থাকলে আমরা যেখানে খুশি যেতে পারি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে যখন কথা হচ্ছে তার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনি মনে রাখবেন যে এই গানটি সম্ভবত গাওয়া হয়েছিল 1925 সালে স্বরবিতানের 31 নম্বর ইয়েতে। মানসী যে কবিতাটা, বিখ্যাত কবিতা, সেটা রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে বসে লিখেছিলেন। এবং তার পরিবার, তিনি বেশ কিছুদিন শিলাইদহে হয় তার পৈতৃক বাড়িতে বহুদিন ছিলেন। সেইগুলো কি এখন, হ্যাঁ সেগুলো কি আজকে ভেঙে দেওয়া হবে? মানে আমার কোশ্চেন হচ্ছে এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন কিছুদিন আগে যখন স্টুডেন্ট মানে মুভমেন্টটা হচ্ছিল, গুলি চলছিল, তখনও কিন্তু আমি এই মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কথাগুলো বলেছিলাম, নোবেল লরিয়েট। এবং যেদিন প্রথমেই বাংলাদেশের এই জিনিসটা শুরু হয়, আমি গাড়িতে যেতে যেতে দেখছিলাম তার বক্তৃতা। তিনি বলছেন আজকে আমাদের আনন্দের দিন, খুশির দিন, স্বাধীনতার দিন। তখন কিন্তু মানে এইসব কাণ্ডগুলো রীতিমতো ঘটে চলেছে। ফলে আমার মনে হয় তার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদত এখানটাতে আছে। এটা কিন্তু ভাবনা চিন্তা করে দেখতে হবে। আমি বলছি একজন নোবেল লরিয়েট, তার শুধুমাত্র একটা সাবজেক্টের উপর থেকে নোবেল পাবেন তা তো নয়, তার মধ্যে কৃষ্টি, সংস্কৃতি, সহিষ্ণুতা সব কিছুই তো তার মধ্যে থাকবে, তবেই তো বুঝবো তিনি নোবেল পাওয়ার যোগ্য। তিনি যদি মনে করেন যে হাসিনা সরকার, হাসিনার গভর্নমেন্ট তারা একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে, সেটার জন্য তিনি আন্দোলন করতে পারে এবং আন্দোলনটা গণতান্ত্রিক পথে হতে পারে। কিন্তু যেটাতে আপনার ইউনেস্কো যেখানে হেরিটেজ একটা আইডেন্টিটিকে রিকগনাইজ করেছে, সেই হেরিটেজটাকে নষ্ট করে দিচ্ছে, সেখানে একটা নোবেল লরিয়েট বলছে আমাদের আজকে খুব খুশির দিন।
এটা দ্বিতীয় গেল। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বর্ণালী, তুমি অনেকগুলো ঘটনা দেখাচ্ছ এবং খুব কম সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, ঘটে যাচ্ছে তো, 5ই আগস্ট থেকে back to back ঘটছে। সময়টা খুব কম। প্রতি মুহূর্তে ঘটছে। আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে এবং প্রতিটা দেশে যদি এরকম হতে থাকে, তাহলে সারা পৃথিবী একটা কোন জায়গায় আছে সেটা একটা ভাববার বিষয়। না, মানুষ তো প্রশ্ন করছে মজা করে আমি দেখছিলাম প্রশ্ন করছে, যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি এত বিদ্বেষ থাকে, তার মূর্তি ভাঙা হয়, তাহলে টাকায় তো রয়েছে তার ছবি, এবার কি তাহলে টাকাটাকে জ্বালিয়ে দেবে? সেইখানটা